আমরা কি ভূমিকম্প অনুভব করতে পেরেছিলেন? আশা করছি পেরেছিলেন। যারা যারা ভূমিকম্প অনুভব করতে পেরেছিলেন তারা তো অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন, ঠিক আছে? আর যারা যারা অনুভব করতে পারেননি তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। চলুন তাহলে এই যে মঙ্গলবার আপনারা যে ভূমিকম্পটা অনুভব করতে পেরেছিলেন সেই ব্যাখ্যাটা আরো বিস্তারিতভাবে আমরা একটু দেখে নিই। এবার চলুন আমরা দেখে নেব, চলুন আজকে আমরা দেখে নেব 3 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার আমাদের কলকাতা যে ভূমিকম্প হয়েছে সেটার ব্যাখ্যা, কি কারণে ভূমিকম্প হয়েছে, ঠিক আছে, এর ফলে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব, ঠিক আছে? চলুন প্রথমে তারিখ তাহলে কি কবে দেখা গিয়েছিল? 3 ফেব্রুয়ারি 2026। কি বার ছিল? মঙ্গলবার, মানে টুইসডে। উৎস কি ছিল? উৎস হচ্ছে মায়ানমারের রাখাইন প্রদেশের কানায়কপু জেলার এন শহর, সংক্ষেপে কি মায়ানমারের এন শহরে কিন্তু এর উৎসস্থল ছিল, ঠিক আছে? সময় কি দেখুন, মায়ানমারে যখন ঠিক রাত্রি 10টা 4 মিনিট এবং আমাদের ভারতীয় সময় ঠিক রাত্রি 9টা 5 মিনিট, তখন কি হলো সমগ্র ভারতবাসী বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং আমাদের কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থরথর করে কিন্তু কেঁপে উঠলো এবং সেই কম্পন কিন্তু আমরা অনুভব করেছি এবং ফ্যান লাইট কিন্তু আস্তে আস্তে নড়চড় করছিল। তখন আমরা বুঝতে পারলাম কি না আমাদের এখানে ভূমিকম্প হয়ে গেল। তাহলে টাইম কটা ছিল না, মায়ানমারে ছিল রাত্রি 10টা 4 মিনিট এবং ভারতে কত ছিল? রাত্রি 9টা 5 মিনিটে। ওকে, এবার চলুন আমাদের এই যে ভূমিকম্পটা হয়েছিল সেই ভূমিকম্পের প্রকৃতি কি ছিল না, ভূমিকম্পের প্রকৃতি হচ্ছে অগভীর ভূমিকম্প ছিল, শ্যালো ডেপ আর্থকোয়েক। যে সমস্ত ভূমিকম্পগুলো ভূপৃষ্ঠ থেকে 70 কিলোমিটারের মধ্যে হয় সেগুলোকে কি বলা হয়? অগভীর ভূমিকম্প বলে, ঠিক আছে? যেহেতু এই ভূমিকম্পটা 10 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয়েছিল তাই এই ভূমিকম্পের প্রকৃতি কি ছিল? অগভীর প্রকৃতি, শ্যালো ডেপ আর্থকোয়েক। এবার চলুন আমরা দেখে নেব কম্পনের তীব্রতা কি ছিল না, কম্পনের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 6, অনেক অনেক রিক্টার স্কেল হচ্ছে 5.7, তাই আমি লিখেছি 5.7 থেকে 6। তাহলে কিছু রিক্টার স্কেল বলছে 6, আবার কিছু তথ্য থেকে আমি পেয়েছি যে 5.7, এক কথা হলে 5.7 থেকে 6 আমরা বলতে পারি। এবার চলুন আমরা দেখে নেব ভূপৃষ্ঠের কতটা নিচে এই ভূমিকম্পের গভীরতা ছিল বা কেন্দ্র ছিল না, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার অর্থাৎ 6.21 মাইল নিচে কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। এই সোর্সটা কে বলেছে না, জার্মানির জিও সায়েন্স রিসার্চ সেন্টার বলেছে। আর আমি আগেই বললাম যে সমস্ত ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে হয় সেগুলোকে আমরা কি বলবো? অগভীর ভূমিকম্প। তো এই ভূমিকম্পের প্রকৃতি কি? অগভীর ভূমিকম্প। ক্ষয়ক্ষতি, এই ভূমিকম্পে কিন্তু সেরকম ক্ষয়ক্ষতি খবর কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে? এবার চলুন এরপর আমরা দেখে নেব ভূমিকম্পটা কতক্ষণ স্থায়ী হয়েছিল। প্রায় 15 সেকেন্ড কিন্তু ভূমিকম্পটা স্থায়িত্ব হয়েছিল। এরপর আমরা দেখে নেব এই ভূমিকম্পের ফলে কোন কোন দেশ প্রভাবিত হয়েছিল, অর্থাৎ কোন কোন দেশে ভূমিকম্প দেখা গিয়েছিল। এক হচ্ছে মায়ানমার, 2 ভারত, 3 বাংলাদেশ, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, আর 4 নম্বর হচ্ছে থাইল্যান্ড। এই 4টে দেশে কিন্তু এই ভূমিকম্পের কম্পন অনুভব করা গিয়েছিল। এবার চলুন আমরা দেখে নেব ভারতের কোন কোন রাজ্য এই ভূমিকম্পের ফলে প্রভাবিত হয়েছিল, অর্থাৎ ভারতের কোন কোন রাজ্যে ভূমিকম্প দেখা গিয়েছিল। এক হচ্ছে পশ্চিমবঙ্গ, 2 হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্য, বিশেষ করে আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভূমিকম্প দেখা গিয়েছিল। এবার চলুন আমাদের প্রিয় পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় এই ভূমিকম্প অনুভব করা গিয়েছিল আমরা এবার দেখে নিই না, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কল্যাণী, কোচবিহার, বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এই ভূমিকম্প দেখা গিয়েছিল। আচ্ছা আপনারা যে ভিডিওটা দেখছেন বলুন তো, মঙ্গলবার ঠিক রাত 9টা 5 মিনিটে আমরা কি ভূমিকম্প অনুভব করতে পেরেছিলেন? আশা করছি পেরেছিলেন। যারা যারা ভূমিকম্প অনুভব করতে পেরেছিলেন তারা তো অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন, ঠিক আছে? আর যারা যারা অনুভব করতে পারেননি তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। চলুন তাহলে এই যে মঙ্গলবার আপনারা যে ভূমিকম্পটা অনুভব করতে পেরেছিলেন সেই ব্যাখ্যাটা আরো বিস্তারিতভাবে আমরা একটু দেখে নিই। এবার চলুন আমরা দেখে নেব ভূমিকম্পের কারণ কি না, ভূতত্ত্ববিদদের মতে মায়ানমার কিন্তু প্রকৃতিগতভাবে কিন্তু খুবই অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। কেন কি?
কারণ হচ্ছে এই ভূমিকম্পের জন্য মেন যেটা দায়ী ছিল সেটা হচ্ছে 1200 কিলোমিটার দীর্ঘ সাগাইং ফল্ট লাইন। মনে রাখবেন, সাগাইং ফল্ট লাইন নামটা খুব ইম্পর্টেন্ট, সাগাইং ফল্ট লাইন। অ্যাকচুয়ালি এখানে কি হয় জানেন তো, দুটো প্লেট আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট আর একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। ওকে, এবার ইন্ডিয়ান প্লেট কি করছে, ইন্ডিয়ান প্লেট কিন্তু এই ইউরেশিয়ান প্লেটকে কিন্তু দূরে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এর ফলে এখানে ক্রমাগত কিন্তু ইন্ডিয়ান প্লেট এবং এই ইউরেশিয়ান প্লেটের মধ্যে কিন্তু সংঘর্ষ চলছে। আর এই যে সাগাইং ফল্ট লাইন, এই সাগাইং ফল্ট লাইনের সীমানাটা কিন্তু এই দুটো প্লেটের উপরে আছে। যেহেতু এই দুটো প্লেটের উপরে সাগাইং ফল্ট লাইন আছে আর তার উপর মায়ানমার আছে, তাই মায়ানমার কিন্তু অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। আশা করি আপনারা কারণটা বুঝতে পেরেছেন। চলুন একবার পড়ে নিই। ভূতত্ত্ববিদদের মতে প্রকৃতিগতভাবে মায়ানমার অত্যন্ত ভূমিকম্প প্রবণ। এই ভূমিকম্পের জন্য প্রধানত দায়ী হচ্ছে 1200 কিলোমিটার দীর্ঘ সাগাইং ফল্ট লাইন। ভূবিজ্ঞানীদের মতে মিয়ানমারের যে জায়গায় ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সীমানা নির্ধারিত হয়েছে সেই জায়গাটি হচ্ছে কি সাগাইং ফল্ট লাইন। এই চ্যুতিরেখা বরাবর দুটি প্লেট ক্রমাগত একে অপরের সাথে ঘষা খাচ্ছে অনুভূমিকভাবে, ঠিক আছে। এইটাকে কি বলছে, স্ট্রাইক স্লিপ মেকানিজম। ইন্ডিয়ান প্লেট ক্রমাগত ইউরেশিয়ান প্লেটকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ফলে গোটা ভারতীয় উপমহাদেশ কিন্তু প্রচণ্ড ভূমিকম্প প্রবণ। আর এই সাগাইং ফল্ট লাইন এই দুই প্লেটের সীমানার উপরেই অবস্থিত, তাই মায়ানমার কিন্তু অত্যন্ত ভূমিকম্প প্রবণ। আশা করছি মঙ্গলবার রাতে যে ভূমিকম্প আপনারা অনুভব করছেন তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু পেয়ে গেলেন। এটা আমরা কেন পড়বো, তার কারণ সামনে আমাদের অনেক কম্পিটিশন পরীক্ষার ইন্টারভিউ আছে, যেমন SLST 9-10 এবং প্রাইমারি ইন্টারভিউ এবং আরও অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হবে আপার প্রাইমারি। এখানে কিন্তু এটা কারেন্ট টপিক হিসেবে কিংবা WBCS এর বিভিন্ন যে পরীক্ষাগুলো হবে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট টপিক হিসেবে আপনাদের কিন্তু জিজ্ঞেস করে নিতেই পারে, তাই এটা অবশ্যই আপনাদের জানা উচিত। থ্যাংক ইউ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।